আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। দোহায় বিমান অভিযান পরিচালনার নির্দেশ প্রদানের মাধ্যমে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, আর এ কারণে তাকে শাস্তি পেতে হবে বলে মন্তব্য করেছে কাতার। মঙ্গলবার ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, কাতারের রাজধানী দোহা ইসরায়েলের বিমান বাহিনীর সাম্প্রতিক হামলা বৃথা যায়নি, বরং এই হামলার মাধ্যমে কাতারকে বার্তা দেওয়া হয়েছে। নেতানিয়াহু এই বক্তব্য দেওয়ার কয়েক ঘন্টা পর দোহায় এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী তার বেপরোয়া নীতির কারণে প্রতিটি ব্যর্থতার পর সেই ব্যর্থতাকে ঢাকা এবং ন্যায্যতা প্রদানের চেষ্টা করেন। আমরা তার এই স্বভাবের সঙ্গে পরিচিত। আজ তিনি যে বার্তা দিয়েছেন তার প্রতিক্রিয়ায় আমরাও তাকে একটি জরুরি বার্তা দিতে চাই, আর তা হলো দোহায় হামলার নির্দেশ দেওয়ার মাধ্যমে তিনি আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন করেছেন। এজন্য তিনি শাস্তি এড়িয়ে যেতে পারেন না। যুক্তরাষ্ট্রের সুপারিশে 2012 সাল থেকে কাতারে বসবাস করছেন হামাসের শীর্ষ নেতারা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাস এবং ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থকারী 3 দেশের মধ্যে কাতার অন্যতম। বাকি 2 দেশ হল যুক্তরাষ্ট্র এবং মিশর। 2025 সালের 31 জুলাই ইরানে ইসরায়েলের হামলায় নিহত হন হামাসের রাজনৈতিক শাখার শীর্ষ নির্বাহী ইসমাইল হানিয়া। একই বছর 16 অক্টোবর গাজায় নিহত হন উত্তরসূরি ইয়াহিয়া সিনওয়ার। হানিয়া এবং সিনওয়ার নিহত হওয়ার পর হামাসের শীর্ষ নেতার পদে আসেন খলিল আল হায়া। খলিল আল হায়া এবং হামাসের অন্যান্য জ্যেষ্ঠ নেতাদের হত্যা করতে গত 9 সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় একটি ভবনে বোমা বর্ষণ করে ইসরায়েলি বিমান বাহিনী। মাত্র 15 মিনিট স্থায়ী হওয়া সেই হামলায় 6 জন নিহত এবং কিন্তু সৌভাগ্যক্রমে বেঁচে যান খলিল আল হায়া এবং হামাসের অন্যান্য জ্যেষ্ঠ নেতারা। এই ঘটনায় বিশ্বের প্রায় সব দেশ ইসরায়েলের নিন্দা জানিয়েছে। গাজায় যুদ্ধবিরতি নিয়ে কাতারের কূটনৈতিক তৎপরতা সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে মাজেদ আল আনসারি বলেন, কাতার বর্তমানে তার জাতীয় সার্বভৌমত্ব রক্ষা, বিশ্বাসঘাতক ইসরায়েলি হামলার জবাব এবং ভবিষ্যতে যেন এই ধরনের হামলা আর না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং হামলার জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার উপর সর্বোচ্চ মনোযোগ দিচ্ছে। অথচ আমরা এখন যে পরিস্থিতির মোকাবিলা করছি সেখানে অন্যান্য সব রাজনৈতিক বিবেচনা এখন গৌণ। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে না জাপান। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং ইসরায়েলের কঠোর অবস্থান এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। তবে টোকিও জানিয়েছে সঠিক সময় এবং প্রক্রিয়া বিবেচনায় নিয়ে বিষয়টি মূল্যায়ন থাকবে। জাপানের গণমাধ্যম এ তথ্য জানিয়েছে, জাপান আপাতত ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং ইসরায়েলের কঠোর অবস্থান এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নাম প্রকাশ না করা সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে স্থানীয় দৈনিক আসাহি। চলতি মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা এবং অস্ট্রেলিয়া সহ কয়েকটি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে, যা ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ আরও বাড়িয়েছে। অন্যদিকে কিউদাও নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্র বিভিন্ন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে জাপানকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি না দেওয়ার জন্য চাপ দিয়েছে। অন্যদিকে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিয়া-নোয়েল বারো গত সপ্তাহে জাপানি পররাষ্ট্রমন্ত্রীকে ফিলিস্তিনকে স্বীকৃতির জন্য জোরালোভাবে আহ্বান জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইওয়াহোয়া টোকিও এখনও সঠিক সময় এবং প্রক্রিয়া বিবেচনা করে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি সমন্বিতভাবে মূল্যায়ন করছে বলে জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাপানের মন্ত্রিসভা সচিব ইয়োশিয়া হায়াশি একটি বক্তব্য পুনরায় তুলে ধরেন। তবে তিনি গাজা নগরীতে ইসরায়েলি স্থল অভিযানের কারণে গুরুতর সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের ভিত্তি ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে দুর্ভিক্ষ সহ ভয়াবহ মানবিক সংকট দ্রুত সমাধানের কার্যকর পদক্ষেপ নিতেও তিনি ইসরায়েলের প্রতি আহ্বান জানান। তবে আসাহি জানিয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আগামী 22 সেপ্টেম্বর নিউ ইয়র্কে ফিলিস্তিন রাষ্ট্র ইস্যুতে যে বৈঠক হবে, জাপানের প্রধানমন্ত্রী শিগেরো ইশিবা তাতে যোগ দেবেন না। নেপালে জেনজি আন্দোলন সরকার পতনের পর সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। সামনে নির্বাচন আয়োজন, অবকাঠামো পুনর্নির্মাণ এবং ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় কার্কি সরকারের প্রধান কাজ হয়ে উঠেছে। মূলত আন্দোলন ও সরকার পতনের পর দক্ষিণ এশিয়ার দেশটিতে একেবারে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, আর এসব কারণে সুশীলা কার্কির অন্তর্বর্তী সরকারের সামনে অপেক্ষা করছে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় ক্ষেত্রে চ্যালেঞ্জ। প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্বে নেপালে নতুন সরকার গঠিত হয়েছে, পরে 3 সদস্যের মন্ত্রিসভা দায়িত্ব নিয়েছে। তবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী কে হবেন তা এখনও নির্ধারণ হয়নি। জানা গেছে, সাবেক কয়েকজন সচিব এবং রাষ্ট্রদূতকে এই পদে আনার চেষ্টা চালানো হলেও এখনও সিদ্ধান্ত হয়নি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব যেই নেন না কেন তাকে বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। 2026 সালের 5 মার্চের নির্বাচনের প্রস্তুতি এবং জেনজি আন্দোলনে ধ্বংস হওয়া শত শত অবকাঠামো পুনর্নির্মাণের পাশাপাশি নতুন সরকারকে একাধিক বৈদেশিক চ্যালেঞ্জ সামলাতে হবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য ভারতের পাশাপাশি চীনের সমর্থন আর বড় শক্তি যেমন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, জাপান এবং দক্ষিণ কোরিয়ার সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে ভূ রাজনৈতিক সংকট সামলানো এবং পুনর্গঠনের জন্য বৈশ্বিক সহায়তা জোগাড় করাও সরকারের প্রধান কাজ। অবশ্য সরকার গঠনের পর শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী সুশীলা কার্কি দেশ বিদেশ থেকে ব্যাপক সমর্থন এবং শুভেচ্ছা পেয়েছেন। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, অতীতে ভুল মূল্যায়ন এবং উদীয়মান ভূ রাজনৈতিক প্রবণতার সঙ্গে খাপ খাওয়াতে না পারায় দেশ আজকের জটিল পরিস্থিতিতে পড়েছে। জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সাবেক উপদেষ্টা এবং পররাষ্ট্র সচিব শঙ্কর দাস বলেন, বিদেশ নীতি পরিচালনায় সঠিক মূল্যায়ন করতে না পারলে সেটি মৃত্যু ফাঁদের মতো হয়ে উঠবে। বিদেশ নীতি দুই মুখিতার রাস্তা, আমাদের বুঝতে হবে অন্যরা আমাদের কেমনভাবে দেখছে।